তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, আত্মপরিচয় দিয়েছেন, একটি দেশ দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 15 আগস্ট আমাদের জাতীয় জীবনের কালো অধ্যায়। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে যখন স্বল্পোন্নত দেশে উন্নীত করে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের পথে যাত্রা শুরু করেছিলেন, ঠিক সেই সময় বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার 3 ভাই ছোট আমার থেকে, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কামাল জামালের নববধূ বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজি, আমার ছোট্ট ভাইটি মাত্র 10 বছরের শেখ রাসেল, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। ঠিক এমনিভাবে আমাদের পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সাথে রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ যাদেরকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোনের, আমি তখন বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, তো সেই বাচ্চাটা কষ্ট, বেঁচে থাকার থেকেও মানে মৃত্যু থেকেও কষ্টের। 6 বছর দেশে আসতে পারিনি। যারা জাতির পিতাকে হত্যা করেছিল তারা আমাদেরকে দেশে আসতে দেয়নি, বাধা দিয়েছিল। আমার ছোট বোনের পাসপোর্টটা পর্যন্ত রিনিউ করতে দেয়নি, রিফিউজি হিসেবেই থাকতে হয়েছিল 6 বছর বিদেশে। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের দেশে গণহত্যা শুরু করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন, তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে আমার মাকে গ্রেপ্তার করে, এবং আমি, আমার ছোট বোন রেহানা, ভাই জামাল রাসেল সহ আমাদেরকেও গ্রেপ্তার করে ধানমন্ডিতে একটা একতলা বাড়ি, বর্তমানে এটা ধানমন্ডি 9A সড়ক নম্বর, বাড়ি নম্বর 26, সেখানে আমাদের বন্দি করে রাখে। আমাদের যে বন্দি করে রেখেছিল সেখানে কোনো আমাদের আসবাবপত্র ছিল না, খাবার দাবার কোনো ব্যবস্থা ছিল না। আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম। ওই বন্দিখানায় আমার ছেলে জয়ের জন্ম হয়। কাজে বন্দি থাকা অবস্থায় সেটা অভিজ্ঞতা যেমন আমাদের ছিল, আর 15 আগস্টের পরে রিফিউজি হিসেবে বিদেশে পড়ে থাকা নিজেদের নাম পরিচয়টাও আমরা দিতে পারতাম না, আর তেমন আর্থিক সঙ্গতিও আমাদের ছিল না। তারপর বলবো, যেখানে আশ্রয় ছিলাম তারা আমাদের জন্য সব ব্যবস্থাই করেছিল, কিন্তু সেভাবে আমাদের জীবন কাটাতে হয়। আমার বাবা দেশের মানুষের জন্য সারা জীবন নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বছরের পর বছর কারাগারে কাটতে হয়েছে। আর কেউ কারাগারে থাকলে তার পরিবার অবস্থা কি হয় আমি সেগুলো আর বলতে চাই না। তবে আমার মা খুব সাহসী ছিলেন, তার ভিতরে প্রচন্ড আত্মমর্যাদা বোধ ছিল। বাবা মা ভাই সব হারিয়েছি, 6 বছর পর দেশে আসার সুযোগ পেয়েছি। স্বাধীনতার পর জাতির পিতা আমাদেরকে 9 মাসের মধ্যে একটা সংবিধান উপহার দিয়েছিলেন।
যে সংবিধানে এই বাঙালি জাতি যারা তখন শোষণ বঞ্চনার শিকার, এদেশে মানুষ একবেলা খাবার জোটাতে পারত না, চিকিৎসা ব্যবস্থা ছিল না, বাসস্থান ছিল না, মানুষ কি দুর্বিষহ জীবনযাপন করত। সে ছোটবেলা থেকে যা আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ব্যথিত করত, কাজে তাদের ভাগ্য পরিবর্তনটাই ছিল তার জীবনে একমাত্র লক্ষ্য। অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজ নামচা বা নয়াচিন, এই বইগুলি যদি আপনারা পড়েন তখন কিছুটা জানা যায়, আর তার সংগ্রামের ইতিহাস জানা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সেই 1948 সাল থেকে, যখন তিনি বাঙালির মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে, তখন থেকে তার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিত, আর সেই রিপোর্টগুলি আমি কিন্তু প্রকাশ করেছি। পৃথিবীর ইতিহাসে কখনো কোনো নেতার বিরুদ্ধে কোনো গোয়েন্দা রিপোর্ট আজ পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয়নি, কিন্তু আমি প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার পরে সেইগুলি নিজে সংগ্রহ করি, এবং সেখানে অনেকগুলি ফাইল, প্রায় 45,000 মতো কাগজ পেপার ছিল। আমার বান্ধবী বেবি মদুদ এবং আমি দুজনে মিলে বলতে গেলে 20টা বছর আমার উপরে কাজ করি, এবার সিদ্ধান্ত নিয়ে যেটা আমরা প্রকাশ করব। আর সেখান থেকে কিন্তু বাংলাদেশের ইতিহাস এবং জাতির পিতার সংগ্রামের ইতিহাস অনেক কিছু জানা যায়। স্বাধীনতার পর তিনি চেয়েছিলেন দেশটাকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলবেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, এটাই জীবনের একমাত্র স্বপ্ন ছিল তার। এবং তিনি বলতেন যে একমাত্র শিক্ষাই দিতে পারে মানুষকে সেই শক্তি যার মাধ্যমে একটা দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে। এবং শিক্ষাক্ষেত্রে বরাদ্দকে তিনি একটা বিনিয়োগ হিসেবেই দেখেছিলেন, সেটা কোনো হিসেবে না যে এদেশের মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষা, গবেষণা, নারী অধিকার, নারী শিক্ষা সব কিছুর উপরে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন। তিনি যে সংবিধান আমাদের দিয়েছিলেন, এই সংবিধানের 17 ক অনুচ্ছেদে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা এবং নির্দিষ্ট স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা, অর্থাৎ প্রাথমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। 17 খতে সমাজের প্রয়োজনে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিক সৃষ্টি, এবং 17 গতে নিরক্ষরতামুক্ত সমাজ গড়ে তোলার সেই প্রত্যয় এই সংবিধানে কিন্তু দেওয়া আছে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে কোনো রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ সবকিছু বিধ্বস্ত, শূন্য হাতে তিনি যাত্রা শুরু করেছিলেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। ঠিক সে সময় আবার সকল প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করে দেন, শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়ে তিনি শিক্ষাকে গুরুত্ব দেন, এবং 1100 নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ এবং 900 কলেজ, 400 স্কুল পুনর্নির্মাণের ব্যবস্থা নেন। এবং তিনি যে প্রথম বাজেটটা দিয়েছিলেন, সেই বাজেটে 21.1% বরাদ্দ দিয়েছিলেন শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে, এবং 73 সালে তিনি ওই 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বেতন মকুব করে দেন এবং নারী শিক্ষার জন্য সব রকম সুযোগ দেন। 73 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তিনি গঠন করে দেন, এবং কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। আজকে আমাদের কৃষি গবেষণার যে কয়টা প্রতিষ্ঠান, এটা কিন্তু জাতির পিতার হাতে গড়া। কৃষিবিদদের চাকরির মর্যাদাও তিনি নির্দিষ্ট করে দেন, এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং আণবিক শক্তি কমিশন বিভাগ গঠন করেন। একটা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটা আলাদা বিভাগও তিনি করে দিয়েছিলেন, এবং 75 সালে 14 জুন রাঙামাটিতে প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়াতে তিনি প্রতিষ্ঠা করে যান, যার ভিত্তিতে আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করতে সুযোগ পেয়েছি। অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তিকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। সমুদ্রে আমাদের যে অধিকার, তার উপর তিনি আইন করে যান। 1974 সালে তিনি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেন,
জাতিসংঘ এটা প্রণয়ন করেছিল 1982 সালে, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান 1974 সালে। তার যে দূরদর্শিতা ছিল দেশকে নিয়ে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করবার জন্য তিনি বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। তা আমাদের বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদা তাকে প্রধান করে একটা শিক্ষা কমিশন গঠন করেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন হতে হবে। ডক্টর কুদরতি খোদা রিপোর্টটা তৈরি করেছিলেন এবং জাতির পিতার হাতেও পৌঁছে দিয়েছিলেন, কিন্তু সেটা বাস্তবায়ন করে যেতে পারেননি, কারণ 15 আগস্ট তাকে হত্যার পর ওই রিপোর্ট আর কখনো আলোর মুখ দেখেনি। ওই যুদ্ধবিধ্বস্ত অবস্থায়ও আমাদের অফিসারদের এবং মেধাবীদের তিনি বিদেশে পিএইচডি করতে পাঠাতেন। আমাদের অনেক এখনো পুরনো মানুষ, এর মধ্যে কেউ ডক্টর মশিউর রহমান স্যার আছে কিনা, মাত্র হাতে গোনা বোধহয় কয়েকজনই বেঁচে আছেন যারা সেই সময় পিএইচডি করে এসেছিলেন। অর্থাৎ সকলকে একটা উচ্চ শিক্ষা দিয়ে জ্ঞানের আলোটা আমাদের সমাজে ছড়িয়ে দেয়, সেই ব্যবস্থাটা জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করেন। নাম করা বিশ্ববিদ্যালয়ে যাতে পিএইচডি করতে পারে সেই ব্যবস্থাটা করে দেন। উনিশশো সালে নির্বাচন, সে নির্বাচনের প্রাক্কালে তিনি একটি ভাষণ দিয়েছিলেন ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে। সে ভাষণে তিনি বলেছিলেন, আমি কোট করছি, কলেজ ও স্কুল শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে, নিরক্ষরতা অবশ্যই দূর করতে হবে, 5 বছর বয়স্ক শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম চালু করতে হবে, দ্রুত মেডিকেল ও কারিগরি বিশ্ববিদ্যালয়, নয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, দারিদ্র যাতে উচ্চশিক্ষার জন্য মেধাবী ছাত্রদের অভিশাপ হয়ে না দাঁড়ায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। আনকোট। মাত্র 3 বছর 7 মাসই তো সময় পেয়েছিলেন, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করে গিয়েছিলেন। এরপর আমাদের দেশে 15 আগস্ট পরে যেটা হয়েছিল, যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন করে দেওয়া হয়, যে চেতনা নিয়ে দেশটা গড়ে উঠেছিল, দেশটা অনেক পিছনে পড়ে যায়। 21 বছর পরে আওয়ামী লীগ সরকার গঠন করে, কারণ 81 সালে আমার অবর্তমানে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। তখন মিলিটারি ডিক্টেটর আমাকে কিছুতে আসতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে 15 আগস্টের পরে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি, তাদের যাতে বিচার হবে না বলে একটা আইন পাশ করে দেওয়া হয়, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়, বিচারের পরিবর্তে তাদেরকে পুরস্কৃত করা হয়, এবং জেনারেল জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়। অনেক দেশ কিন্তু তাদের অনেককে গ্রহণও করেনি, কিন্তু তাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করা হয়, রাজনৈতিকভাবে তাদের প্রতিষ্ঠা করা হয়। আমাদের স্বাধীনতা বিরোধী যারা, বিশেষ করে যারা গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগের সাথে জড়িত ছিল, সেই যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু করেছিলেন। অনেকে কারাগারে বন্দী ছিল, যখন ক্ষমতা এসে তাদেরকে মুক্ত করে দেয়। এবং দুর্ভাগ্যের বিষয় হলো তখন এরাই ক্ষমতায়, কেউ প্রধানমন্ত্রী, কেউ উপদেষ্টা, কেউ মন্ত্রী মর্যাদা। যুদ্ধ অপরাধীরা এদেশে ক্ষমতা ভোগ করত। একদিকে বাবা মায়ের হত্যাকারীরা এদেশে, অপরদিকে যুদ্ধ অপরাধী। ওই অবস্থায় দেশে ফিরে আসি, বারবার অনেকবার মৃত্যুকে মুখোমুখি দেখেছি, কিন্তু কখনো পিছু হটিনি। অনেক সংগ্রামের পথ দিয়ে 96 সালে সরকার গঠন করি। সরকার গঠন করি আমি যেটা দেখলাম যে আমাদের দেশে গবেষণার জন্য কোনো বরাদ্দ নেই। আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
আমি মাস্টার্সে ভর্তিও হয়েছিলাম, কিন্তু বিদেশে চলে যাওয়ার ফলে তারপর তো 15 আগস্ট ঘটলো, আবার আর পড়া শেষ হয়নি। ঠিক সেইভাবে রেহানাও, সে কলেজের ছাত্রী ছিল, তারও পরীক্ষা দেওয়ার কথা ছিল, আসতেও পারেনি আর পড়তে পারেনি। যাক, আমি আসার পর খবর নিই আমাদের গবেষণার অবস্থাটা কি। দেখলাম গবেষণার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। ঠিক তাৎক্ষণিকভাবেই সেই সময় 12 কোটি টাকা প্রথম বরাদ্দ দিই, এবং কৃষি গবেষণাকে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছিলাম এই জন্য যে আমার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি তখন। এরপরে যখন আমরা পরবর্তী বাজেট দিই, সেখানে আমি 100 কোটি টাকা আলাদাভাবে একটা থোক বরাদ্দ রেখে দিই গবেষণা এবং কম্পিউটার শিক্ষা, প্রযুক্তি শিক্ষা। কারণ আমাদের তখন সবকিছুই তো অ্যানালগ ছিল, সব টেলিফোন অ্যানালগ, মোবাইল ফোন কারো হাতেই ছিল না বলতে গেলে, ডিজিটাল কোনো ব্যবস্থা ছিল না, কেউ কম্পিউটার ব্যবহার করতো না, এই এক ধরনের একটা অবস্থা ছিল। যা হোক, আমরা ব্যবস্থা নেই। পাশাপাশি আমি 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি, কারণ তখন বিজ্ঞানের ছাত্রছাত্রী পাওয়াই যেত না। অথচ বিজ্ঞান এবং গবেষণা ছাড়া কোনো দেশ অগ্রগতি করতে পারে না। সেই জন্য 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার আইন আমরা পাশ করি। কৃষি বিশ্ববিদ্যালয় মাত্র একটি ছিল, আমি আরও কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়, প্রথম মেডিকেল ইউনিভার্সিটি কি বলে চিকিৎসা বিশ্ববিদ্যালয়, প্রথম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি, এবং বেসরকারি খাতের জন্য আরও বিশ্ববিদ্যালয় হয় সেই ব্যবস্থা নিই। 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করি, বায়োটেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, নব থিয়েটার করি। অবশ্য এগুলি করতে যেয়ে আমাকে অনেক মামলা খেতে হয়েছে, এটা ঠিক। এই নব থিয়েটারের জন্য 2টা মামলা আমার বিরুদ্ধে। ঠিক আছে, এটা বিএনপি ক্ষমতা আসার পরে করেছে। যা হোক, আর তাছাড়া আমরা যে বঙ্গবন্ধু ফেলোশিপ চালু করেছিলাম, তারপরে প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি আমরা চালু করি। 4র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বৃত্তির অর্থ প্রায় 3,000, এটা কি শেষ, হ্যাঁ বৃদ্ধি সেগুলো এখন বলতে হবে, 3,804 কোটি টাকা। প্রাথমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপবৃত্তি 2,617 কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি 1,785 কোটি টাকা, এবং বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট 4,466 কোটি টাকা। এগুলি আমরা বরাদ্দ দিয়েছি, কারণ আমি সবসময় এটা বিশ্বাস করি যে গবেষণা একান্তভাবে দরকার। আমরা মোবাইল নেটওয়ার্ক, ভিস্যাট স্থাপন, এবং বেশিরভাগ আমরা ব্যক্তি খাতকে সুযোগ দিই। কম্পিউটার এবং যন্ত্রাংশের উপর দিয়ে সমস্ত ট্যাক্সগুলি কমিয়ে মানুষের স্বল্প হিসেব পায় সে ব্যবস্থা নিই। কারণ আমরা প্রথম আমাদের পার্টির জন্য 91 সালে যখন কম্পিউটার কিনতে যাই, তখন দেখলাম 3,50,000 টাকা, 3,50,000 টাকার উপরে আমাদের লেগেছিল সেই কম্পিউটার কিনতে, যার জন্য পরবর্তীতে যখন আমি সরকারে আসি আমরা সবগুলি ট্যাক্স কমিয়ে দিই। অবশ্য এ ব্যাপারে আমাকে কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং কম্পিউটার চালানো এগুলি আমি আমার ছেলের কাছ থেকে শিখেছি। ওই মুক্তিযুদ্ধের সময় জেলখানায় যে ছেলেটা জন্ম হয়েছিল, সজীব ওয়াজেদ জয়, সেই কিন্তু শেখায়, এবং তারই পরামর্শ ছিল যে সব ট্যাক্স কমিয়ে দাও, এগুলি সহজলভ্য করো, কম দামে যেন সবাই কিনতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা সেটাই করেছি, এবং প্রথম ট্রেনিংটাও এই কোর্স চালু সেটাও ওর দিয়ে করা। এভাবে আমরা বিভিন্ন করি, এবং উচ্চশিক্ষায় আমরা বঙ্গবন্ধু বৃত্তিও চালু করে দিই। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় আমরা 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95,00,000 টাকা বৃত্তি অনুদান প্রদান করি। সবথেকে বড় কথা যে সেই সময় আমরা এইভাবে যে ফেলোশিপ দিয়েছিলাম এবং বিদেশে পিএইচডি করতে বা উচ্চ ডিগ্রি অর্জনের জন্য যাদের পাঠিয়েছিলাম, অনেকেই তখন সম্পন্ন করতে পারেনি। দুর্ভাগ্যের বিষয় 2001-এ সরকার আসতে পারেনি। যখন 2001-এ সরকার আসতে পারলাম না, বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল। এই বন্ধ করার ফলে অনেকে মাঝপথেই তাদের ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছিল, আর অনেকে কষ্ট করে থেকে গিয়েছিল সে সম্পূর্ণ করতে, আর অনেকে যাবার সুযোগই পায়নি। যেমন আমাদের মুখ্য সচিব, তখন তিনি আমার যিনি মুখ্য সচিব ছিলেন সামাদ, ডক্টর সামাদ, তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন, তিনি এই স্কলারশিপটা পেয়েছিলেন, কিন্তু সেটা যাওয়ার সুযোগ পায়নি।
আমি তাই জিজ্ঞেস করছিলাম যে তুমি আবার পরে গেলে না কেন, তার পিএইচডি করার কথা ছিল কিন্তু আর করেও নি, কারণ মনটাই ভেঙে গিয়েছিল, সেটা বাস্তব। আমি এখন তাকে বলি যে তুই আবার করো, আবার গবেষণা করো, কিন্তু এটা হলো বাস্তবতা যে বন্ধ করে দিল। আমার কাছে অবাক লাগে যে এই যে মাঝপথে বন্ধ করে দেওয়াতে কত মানুষ যে বিপদে পড়েছিল এবং অনেকে সম্পন্ন না করে চলে আসতে হলো। যাক 2008 পর্যন্ত, সেই 2001 থেকে 8 আরেকটা অন্ধকার সময় আমরা পার করেছি। 2008-এ যখন নির্বাচন হলো আমরা আবার জনগণের ম্যান্ডেট পেলাম এবং 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল আর যৌথভাবে তারও বেশি, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। যাক আমরা সরকার গঠন করলাম, সরকার গঠন করেই কিন্তু আমরা উদ্যোগ নিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় বাড়াতে হবে, গবেষণা বাড়াতে হবে, শিক্ষার মান উন্নত করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে। পুনরায় আবার আমরা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালা প্রণয়ন করলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় 30টা, 63টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে এ পর্যন্ত। তার মধ্যে কৃষি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, ডিজিটাল, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস, কারণ আমাদের তো গবেষণা করতে হবে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস, আমরা তো চাঁদেও যাব, কাজে সেটা লোক তৈরি করতে হবে, কাজে সেদিকে লক্ষ্য রেখেই ইউনিভার্সিটি করে দিয়েছি। বেসরকারি ফ্যাশন ও ডিজাইন, কারণ আমাদের ফ্যাশন ডিজাইনের কোনো ইচ্ছে না, অথচ গার্মেন্টস আমরা রপ্তানি করি, কিন্তু ফ্যাশন ডিজাইনটা তো এটা আধুনিক, সবসময় মানে এটা কাজে লাগে, কাজে আমরা এটা অবশ্য বেসরকারিভাবেই করিয়েছি। ফ্যাশন ও ডিজাইন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সবথেকে বড় কথা, আমরা যেহেতু প্রযুক্তির উপর গুরুত্ব দিয়েছি, সেখানে হাইটেক পার্ক, হাইটেক সিটি এবং সফটওয়্যার প্রযুক্তি পার্ক সেগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার সেটা করে দিচ্ছি, যাতে করে আমাদের ছেলেমেয়েরা বসে না থাকে এবং কারিগরি শিক্ষা, ভোকেশনাল শিক্ষা, কারিগরিতে যাতে বেশি করে ছেলেমেয়েরা আসে সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। আমরা 2013 সালে 26,193টি প্রাথমিক বিদ্যালয়ের সাথে 1,05,616 জন শিক্ষক জাতীয়করণ করেছি। যেখানে আমাদের এখন বর্তমানে আমাদের প্রতি 33 জনের জন্য কম শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক, অথচ এটা আগে ছিল মানে বলতে গেলে তখন অনেক কম শিক্ষক ছিল। আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি 2009 থেকে 2023 সাল পর্যন্ত 2,38,579 জন শিক্ষক এবং নিয়োগ দেওয়া হয়েছে। 2010 সাল থেকে বছরের প্রথম দিনে আমরা বই উপহার দিচ্ছি। এই বছরই তো এই 2024 সালের 1 জানুয়ারি 9,38,03,606টা নতুন বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। আমরা 150টি উপজেলার সকল প্রাইমারি স্কুলে স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করেছি। আমাদের ঝরে পড়ার হার যেটা 2009 সালে আমরা পেয়েছিলাম 45.1%, আজকে তা কমে 13.95%-এ নেমেছে। সেই সাথে সাথে আমাদের উচ্চশিক্ষা এবং আমরা প্রাথমিক থেকে সব ক্ষেত্রেই তো আমরা এখন বৃত্তি উপবৃত্তি চালু করেছি, কেন যেন বাবা মাকে কষ্ট করতে না হয়। বিনা পয়সায় বই এবং সেই সাথে বৃত্তি আমরা দিয়ে যাচ্ছি। আর এ বাবদে যে আমরা অর্থ খরচ করছি সেটা আমরা মনে করি যে এটা আমার দেশের কাজে, আমার উপযুক্ত নাগরিক তৈরি করার জন্য। এবং কারিগরি শিক্ষায় ভর্তিকৃত শিক্ষার্থী 5,41,656 জন এবং 2022 সালে তা বৃদ্ধি পেয়েছে 15 লাখে, 15,81,485 জনে উন্নীত হয়েছে। আমরা প্রত্যেকটা উপজেলায় একটা করে ট্রেনিং সেন্টার করে দিচ্ছি, টিটিসি প্রতিষ্ঠা করা হয়েছে, প্রায় 100টি, 91টি শিক্ষা কার্যক্রম চালু। আর তাছাড়া প্রত্যেকটা বিভাগীয় অঞ্চলে আমরা এবার পদক্ষেপ নিয়েছি। আমরা সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহে 4টা মহিলা পলিটেকনিক, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, সেগুলি অন্যান্যগুলি কাজ চলছে। 329টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। আমরা মাদ্রাসায় ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করে দিয়েছি, মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে
আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, কর্মসংস্থান হতে পারে, বিদেশে যেতে পারে, সেই ব্যবস্থার জন্য তাদেরও আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম সাধারণ স্কুলে দিচ্ছি, মাদ্রাসাগুলিতে আমরা দিচ্ছি। তাছাড়া আমরা নতুন ভবন নির্মাণ করে দিচ্ছি, এটা স্কুলে এবং মাদ্রাসাতে প্রায় 818টা ভবন মাদ্রাসায়, আর তাছাড়া আমরা প্রায় 1800 মাদ্রাসার মধ্যে এই ভবন আমরা নির্মাণ করেছি এবং আরও নির্মাণ কাজ চলছে। আমরা ভোকেশনাল কোর্স চালু করেছি এবং 1036টি শেখ রাসেল আইটি ল্যাব চালু করেছি, অর্থাৎ কোনো অঞ্চলের লোকজন পিছিয়ে না পড়ে, এবং 9টা ভাষা দিয়ে একটা অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে। কারণ ফ্রিল্যান্সিং, আমরা লার্নিং অ্যান্ড আর্নিং যে প্রোগ্রামটা নিয়েছি, সেখানে ফ্রিল্যান্সাররা তারা এখান থেকে শিখতে পারে, যে দেশে কাজ করবে সে দেশের ভাষা যাতে সহজে শিখতে পারে, সেই জন্য সেই অ্যাপসটা তৈরি করে দেওয়া হয়েছে। কাজে সেই ভাষা শিখে সে এখন আমাদের একটা গ্রামে বসে, ইউনিয়নে বসে তারা কাজ করে খেতে পারে, কারণ সমগ্র এলাকায় তো ওয়াইফাই কানেকশন করে দিয়েছি। ইতিমধ্যে ব্রডব্যান্ড সংযোগও দেওয়া হচ্ছে, আর স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 থেকেও সংযোগ স্থাপন করা যায়। দ্বিতীয় স্যাটেলাইটটা যেটা করব সেটা আরও উন্নত মানের করব, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি, সেটা কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। অর্থাৎ আমরা যে টার্গেটটা ঠিক করেছিলাম 2021 সাল জাতির পিতার জন্ম শতবার্ষিকী, 2020 এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এর মধ্যে বাংলাদেশকে একটা ধাপে উন্নীত করব, যেটা আমাদের 2008 সালে নির্বাচনী স্থির ছিল দিন বদলের সরল। আমরা সেটা কিন্তু সফলভাবে করে এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে এটা আমাদের কার্যকর হবে। 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, তো তার জন্য তো আমার উপযুক্ত নাগরিক গড়ে তুলতে হবে। সেই জন্য আজকে আমরা, তাছাড়া শিল্প বিপ্লব প্রতি একটা সময় পর আসে, এখন নতুন যেটা আছে চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত আমার নাগরিক গড়ে তুলতে হবে, দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। সেই ব্যবস্থাটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, এবং যেহেতু 2021 সালের আমাদের প্রেক্ষিত পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করেছি, এখন 2021 থেকে 41 আমরা নির্দিষ্ট করেছি যে 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশ করব। কারণ আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে, বিশ্বের যে কোনো দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে। কারণ আমি একটা জিনিস দেখেছি, আমাদের দেশের ছেলেমেয়েরা সব থেকে বেশি মেধাবী। অনেক দেশ আছে যদি 2 আর 2 4 বলতে গেলে তাদের অন্য কিছুতে গুনতে হয়, আমাদের দেশের ছেলেমেয়েদের গুনতে হয় না। কাজেই সেদিক থেকে আমি বলবো আমাদের ছেলেমেয়ে অনেক মেধাবী, তাদের খালি সুযোগটা করে দেওয়া, আর সেটাই আমাদের কর্তব্য যে আমরা সেই সুযোগটাই করে দিতে চাই। আর সে কারণে এই প্রধানমন্ত্রী ফেলোশিপটা আমরা প্রবর্তন করেছি। তো এখানে আমি একটা কথা বলি, যেটা আমি মাত্র বসে বসে এখানে হিসাবও করলাম। আমি 96 সালে সরকারের সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়লো। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। হ্যাঁ, পরপর 4 বার ক্ষমতা এসেছি, অনেক কাজ করার সুযোগ পাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি। বাংলাদেশ সেই 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। সেই জন্য আমি এখন আলাপ করছিলাম, তো বেশ মোটা অঙ্কের টাকাই লাগবে মনে হচ্ছে। আমি ভাবছি এটা আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ এটা বন্ধ করতে না পারে। কারণ এই যে একজন বিদেশে যায়, মাঝখানে তো বন্ধ হয়ে যেয়ে শেষে যে বিপদে পড়ে, সেই বিপদটা আমি নিজে দেখেছি। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তার পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে সে ব্যবস্থাও করেছি, কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেবো একটা ট্রাস্ট ফান্ড করে দেবো, যে পট করে কেউ যেন আর বন্ধ করতে না পারি। তবে এখন আমরা যে স্কলারশিপটা দিচ্ছি, এবার যেটা দিলাম, এটা আমাদের যদি চালু রাখতে হয় তাহলে 5000 কোটি টাকার একটা ফান্ড লাগে। কত টাকা আমাদের এবার দিচ্ছি আমরা? হ্যাঁ, আবার আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও আমরা স্কলারশিপ দিচ্ছি, বা অন্যান্য ক্ষেত্রে আছে। এই সবগুলি মিলিয়ে আমাদের 5000 কোটি টাকার একটা
ফান্ড প্রয়োজন, তবে চিন্তা নেই, সেটা আমরা করতে পারবো, আমার সে বিশ্বাস আছে। এখানে টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে যাবে, উচ্চ ডিগ্রি নেবে, তারা ফিরে আসবে, তাদের গবেষণা দেশের উন্নয়নের কাজে লাগবে, এটাই তো সব থেকে বড় কথা। টাকা জোগাড় হয়ে যায়, এটা কোনো অসুবিধা নেই। আমি তো শুরু করেছিলাম 2009 বাজেট ছিল মাত্র 68,000 কোটি টাকার। 2008-এ যে বাজেটটা দেওয়া হয়েছিল, আমি সরকার গঠন করার পরে পেয়েছিলাম 68,000 কোটি টাকার বাজেটকে এখন আমরা 7,97,000 কোটি টাকার বাজেট করেছি। এত বড় বাজেট যখন দিতে পেরেছি, তখন ওটা আমি জোগাড় করে ফেলবো, অসুবিধা নেই। একটু সময় লাগবে, কিন্তু করব। কিছু আমরা সরকার থেকে দেবো, কিছু আমরা জোগাড় করবো, তাই না? করে ফেলবো। কাজে আমি এভাবে চাই যেটাকে, কারণ আমরা এটাই চাই, যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির পিতা যদি দেশে পাঠিয়ে পিএইচডি করে আনতে পারেন, তা আমরা এখন পারবো না কেন? সেটাই আমার কথা। আসলে সেই চিন্তাটা থাকতে হবে। তা আমরা দেশের কল্যাণেই কাজ করব। আমাদের আজকে আমি সত্যি খুব আনন্দিত যারা আজকে ফেলোশিপ পেয়েছেন। আমরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী ফেলোশিপ নীতিমালা 2022 প্রণয়ন করে দিয়েছি এবং 2023-24 অর্থবছরের জন্য সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রার্থীদের মধ্যে পিএইচডি পর্যায়ে 116 জন, মাস্টার্স পর্যায়ে 308 জনকে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান করা হয়েছে, যার আর্থিক মূল্য, তোমরা খালি টাকার অঙ্ক দেখাও কেন? এত টাকার অঙ্ক দেখানো ঠিক না, তবু লেখা আছে, পড়ে দিচ্ছি। 365,70,79,80,000 টাকা এ পর্যন্ত দেওয়া হয়েছে, খরচ হয়েছে। এটা হলো 24 পর্যন্ত। আর এবারে 24-25 অর্থ বছরে মাস্টার ডিগ্রি পর্যায়ে 39 জন, এই আগে ছিল বেশি, এখন কয় বছরে, আচ্ছা এটা 1 বছরের। মাস্টার ডিগ্রি পর্যায়ে 39 জন, পিএইচডি পর্যায়ে 11 জনকে নির্বাচিত করা হয়েছে। নির্দিষ্ট রয়েছে এটা টাকার হিসাব নিকাশ, সেই জন্য হয়তো আরও অনেকেই যোগ্য আছেন, আমরা দিতে পারিনি। তো যখন আমরা একটা ভালো ফান্ড তৈরি করে ফেলতে পারবো, তখন আশা করি আমরা আরও ভালোভাবে দিতে পারবো। তবে অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা দিচ্ছি। কাজে আমি সবসময় চাই যে এই ফেলোশিপটার মাধ্যমে আমাদের উপযুক্ত নাগরিক হয়ে গড়ে উঠবেন এবং আপনার যে জ্ঞান অর্জন করে সেটা আমার দেশের কাজে লাগবে। কারণ বিশ্ব পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমরা কারোর কাছে পিছিয়ে থাকবো না, আমরা সবসময় আগে থাকবো। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয়ী জাতি, এই বিজয়ী জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলবো, সেইভাবে আমাদের গড়ে উঠতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চশিক্ষা দিচ্ছে। কাজে সেই জনগণ যেন সেবাটা পায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। জাতিপিতা চেয়েছিলেন শোষণমুক্ত সমাজ গঠন করতে, চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে। কাজে সেই কথা মাথায় রেখেই আমাদের দেশের সর্বস্তরের মানুষ, কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে, এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল। আমরা তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়, শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা, এটা মাথায় রাখতে হবে, জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার, সংসার, বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যাহা কিছু আছে তাই নিয়েই, এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকেই অনেক কিছু থাকতে পারে, যে যেখানে যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে
রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে, যে কারণে একসময় তারা অবহেলিত ছিল। আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। কাজে আমি সব থেকে আনন্দিত যে আমাদের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাওয়ার্ডে যাচ্ছেন, আমাদের পুলিশের একজন সাব ইন্সপেক্টর তিনি শেফিল্ডে যাচ্ছেন, এরকম বিভিন্ন অক্সফোর্ডে কেউ যাচ্ছেন। আমরা এইসব প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত, কারণ আমার ছেলে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করে, এরপর ঢাকায় এসে কিছুদিন চাকরি করে। তারপর তার মনে হয় যে কম্পিউটার সায়েন্স ঠিক হবে না, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। টেক্সাস ইউনিভার্সিটি থেকে আর্লিংটন এসে ক্যাম্পাসে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করত। 2007 সালে আমি তাকে ইনসিস্ট করলাম হাওয়ার্ডে যাওয়ার জন্য, কারণ আমার সৌভাগ্য হয়েছিল আমি যখন বিরোধী দলে ছিলাম আমি 2 বার হাওয়ার্ডে বক্তৃতা দিই, এরপর আবার প্রাইম মিনিস্টার হয়েও দেই। এটা আমার শখ ছিল যে আমার ছেলেটা ওখানে যাক। তখন চাকরি করে একটা বাচ্চা বলতো নানা অসুবিধা, আমি কিন্তু ইনসিস্ট করি। তারপরে সে দরখাস্ত করার সাথে সাথে সে সুযোগ পেয়ে যায় এবং সেখান থেকে সে মাস্টার ডিগ্রি করে। তখন অবশ্য আমি জেলখানায় বন্দিখানা অবস্থায়, ওরও মানসিক অবস্থা সেরকম কষ্টেরই ছিল, তারপরেও সে কিন্তু সেখান থেকে মাস্টার ডিগ্রি পাশ করেছে। রেহানার মেয়ে, সে কিন্তু অক্সফোর্ড থেকে তার ডিগ্রি নেওয়া, এরপর সে কিংস কলেজ থেকে মাস্টার ডিগ্রিও করে। কারণ অক্সফোর্ডে যখন ভালো রেজাল্ট করলে পরে আর মাস্টার্স ডিগ্রি না করলেও চলে, কিন্তু সে কাউন্টার টেরোরিজমের উপরে তখন মাস্টার ডিগ্রি করেছে। আর যে এখন ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছে টিউলিপ, সে কিন্তু 2টো মাস্টার্স ডিগ্রি, স্কুল লন্ডন অফ স্কুল থেকে আবার কিংস কলেজ থেকে সে 2টো মাস্টার ডিগ্রি করে। প্রথমটা ছিল ল্যাঙ্গুয়েজের উপরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচারের উপরে, তারপরে সেটা গভর্নেন্সের উপরে সে করে। এখন তো সে ব্রিটিশ গভর্নমেন্টের মন্ত্রীও, তা আবার ট্রেজারিতে, ফাইন্যান্সে। আর তার ছেলে জিআইতে আমাদের অনেক কাজ করে, ও কিন্তু এলএসসি থেকে মাস্টার ডিগ্রি করা, তবে সে পিএইচডি করার সুযোগ পেয়েছে, সে পিএইচডি করবে না। জানি না এদের সবাই এটা মাথায় আছে, তারা পিএইচডি করতে চায় না, কারণ তাদের ধারণা যে সে তারা যদি শিক্ষকতা করে তাহলে সে পিএইচডি করবে, শিক্ষকতা না করলে কেন করবে, সে তারা করতে চায় না। যাক আছে, সে ও আর ওর ওয়াইফ দুজনই এলএসসি থেকে পাশ করা। কাজে যখন এই ইউনিভার্সিটিতে যারা যাচ্ছেন আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি খুব আনন্দিত। আমি আশা করি যে আপনাদের এই শিক্ষা আমাদেরকে আরও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আরও সহযোগিতা করবে, কারণ অনেক লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এটা কখনো ব্যর্থ হতে পারে না। এই দেশকে যতটুকু এগোতে পেরেছি আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু আমি চাই আমাদের আগামী প্রজন্মের পর প্রজন্ম এই দেশকে এই মর্যাদা নিয়ে যেতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবেন। এবং শিক্ষায় দীক্ষায় যা যা প্রয়োজন আমি যতক্ষণ সরকারে আছি আমি সেই ব্যবস্থা করে যাব, ভবিষ্যতের জন্য করে যাব। কারণ একবার অভিজ্ঞতা হয়েছে যে করার পরে থাকে না, নষ্ট করে দেয়। এটা যেন নষ্ট করতে না পারে সেই জন্য ট্রাস্ট ফান্ড করে আমি এই ফেলোশিপ যাতে থাকে, স্কলারশিপ যাতে থাকে এবং বৃত্তি যেগুলি দিচ্ছি সেগুলিও যাতে থাকে, সবই ট্রাস্ট ফান্ডের আওতায় নিয়ে এসে এটাকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেব, যাতে করে বাবা মার উপরে চাপ পড়বে না, নিজের উপরে চাপ পড়বে না। উন্নত একটা দেশ আরও উন্নত হবে। 41 সালের মধ্যে যেমন স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি করব, সেইভাবে গড়ে তুলে দিয়ে যাবো এবং এটার ধারাবাহিকতা বজায় থাকবে। 2100 সালের ডেল্টা প্ল্যানও করে গেছি, জলবায়ুর অভিঘাত থেকে এই দেশটা যাতে মুক্ত থাকতে পারে আর আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত জীবন ধরে রাখতে পারে। আমরা দারিদ্রের হার কমিয়েছি, আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, শিক্ষায় দীক্ষাও আমাদের দেশ এগিয়ে যাবে সেটাই আমি চাই। কাজে যারা যাচ্ছেন তারা এই দেশের দায়িত্ব নিয়ে যেতে হবে যে আপনাদের দেশকে অনেক কিছু দেওয়ার আছে, এই দেশকে আরও উন্নত করতে হবে।
কারণ আমাদের তো অত শিক্ষা টিক্ষা নাই, আপনারা তো আরো ভালো শিক্ষা পাচ্ছেন, তো ভবিষ্যতে যেন আরও দেশকে উন্নতি করতে পারেন সেই জন্যই আপনাদেরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং আপনারা সেইভাবেই ফিরে এসে দেশের জন্য কাজ করবেন, দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। কারণ এর থেকে শান্তির আর কিছু নেই, কারোর জন্য কিছু করতে পারা। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চরিত্র। খোদা হাফেজ।